সেটা হচ্ছে তোমার ডিভিসিবিলিটি বাই 7। ডিভিসিবিলিটি বাই 7, ধরো একটা সংখ্যা হয়তো এরকম আছে, তো এরকম একটা সংখ্যা আছে, মানে গুণ নয়, বুঝতেই পারছো, পাশাপাশি আছে এরকম সংখ্যাটা, হয়তো 421 এরকম ব্যাপার। এটা হচ্ছে দেখো একটা n+1 ডিজিটেড নাম্বার। এই যে সংখ্যাটা তুমি দেখতে পাচ্ছ, এই সংখ্যাটাকে দেখো অ্যাকচুয়ালি আমরা এভাবে লিখতে পারি। ধরো এটাকে নিয়ে আমি ট্রাইও করছি, মানে প্রথমে লিখলাম A2 A1 A0, তারপরেরটা লিখব A5 A4 সরি A3 ইন্টু 1000, তারপরটা হবে A8 A7 A6 ইন্টু 1000 স্কোয়ার। এইভাবে ভাবো চলবে। দেখো এই সংখ্যাটা কীভাবে আমরা লিখতে পারবো, কেন একটা ইনস্ট্যান্স নাও, ধরো তোমার যদি এরকম আছে 3 1 2 5 9 7 6, সাপোজ এরকম আছে, তাহলে এটাকে তো আমি এভাবে লিখতে পারতাম 976 প্রথমে লিখলাম, প্লাস 125 ইন্টু একের পাশে 1 2 3 1000, প্লাস তিনটে তিনটে করে ট্রাই হয়েছে, এই একটা সিঙ্গেল পড়ে রয়েছে, তার মানে এটা অ্যাকচুয়ালি 003, তাহলে 003 ইন্টু 1000-এর হোল স্কোয়ার। জিনিসটাকে জাস্ট আমরা তাকে এভাবে সাজিয়ে লিখেছি। এবার হঠাৎ করে 1000 কেন, এবার আমরা দেখব হঠাৎ করে 1000 কেন। হঠাৎ করে 1000 কেন, দেখো ধরো 1000কে যদি আমি 7 দিয়ে ডিভাইড করতাম তাহলে কত রিমাইন্ডার আসতো, দেখো আবার 7 91 হতো, -1 রিমাইন্ডার আসতো। তাহলে ভেবে দেখো, আমি এটাকে তো এরকম লিখতে পারি 1000 ইকুইভ্যালেন্ট টু -1 মডুলো 7। প্রথমত আমরা এই জিনিসটা লিখি A2 A1 A0 ইকুইভ্যালেন্ট টু, দেখো আমরা লিখতে পাচ্ছি A2 A1 A0 মডুলো 7। মানে আমি 7 দিয়ে যদি ওটাকে ভাগ করি, ভাগশেষ তো ওটা বলাই যায়, তাহলে আমি এটা লিখতেই পারি। এইবার এসো, এক্ষুনি আমরা দেখেছি এইটা, তাহলে এটার মানে কি ছিল 1000 A5 A4 A3 ইন্টু 1000 যদি তুমি করো, তাহলে দেখো এই জিনিসটা তো এরকম হয়ে যাচ্ছে, মাইনাস অফ A5 A4 A3 মডুলো 7। কেন ভাবো, এটাকে দুদিকে তুমি এটা দিয়ে ধরো মাল্টিপ্লাই করেছো, তাহলে এরকম বলতে পারবো। এবার এসো, যদি আমি এটাকে করি A8 A7 A6 ইন্টু 1000 স্কোয়ার যদি আমি নিতাম, দেখো আবার দেখো এটার দিকে তাকাও, তাহলে এটা কিন্তু আবার হয়ে যেত প্লাস A8 A7 A6 মডুলো 7। কেন বুঝতেই পারছো, এটা স্কোয়ার করলে এটারও স্কোয়ার হবে,
তাহলে এটা +1 হয়ে যাবে। এবার দুদিকে আমি এটা মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে। এইভাবে আমি প্রসেসটাকে ধরো নিয়ে যাচ্ছি, এইভাবে আমি প্রসেসটাকে নিয়ে যাচ্ছি, ডট 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 করে যাচ্ছি। মডুলোর ক্ষেত্রে আমরা দেখেছি দুদিকটা যোগ করা যেত। তাহলে ভালো করে দেখো, এই দিকটাকে যদি আমি যোগ করি, এই দিকটাকে যদি আমি যোগ করি, তাহলে এটাই তো ক্যাপিটাল এন, আর এদিকটাকে যোগ করলে দেখো এরকম আসছে। এইবার চিন্তা করো, এটার মানে তো এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা ভাগশেষ আসছে, তাহলে এই ভাগশেষটা যদি আবার এটা দিয়ে ডিভিসিবল হয়ে যায়, তাহলে এটা নিশ্চয়ই ওটা দিয়ে ডিভিসিবল, তাহলে ওটাই নিশ্চয়ই কন্ডিশন হবে। তাহলে কন্ডিশনটা কী হবে, দেয়ারফোর ইফ এইটা is divisible by 7, তাহলে এইটা গেল হচ্ছে তোমার 7 দিয়ে ডিভিসিবিলিটি। পরীক্ষার সময় তো তোমাকে চেক করতে বলতে পারে যে ইজ দ্য নাম্বার ডিভিসিবল বাই 7 ইউজিং দ্য অ্যালগোরিদম ফর ডিভিসিবিলিটি অফ 7। অ্যালগোরিদম কিন্তু এটা, তার মানে ধরো আমি ধরো ইনস্ট্যান্স নিই, একটা ইনস্ট্যান্স নিই, ধরো হ্যাঁ অ্যাব্রাবলি একটা নাম্বার দিল 3 1 2 3 5 7 9 2 5 সাপোজ। এটা যদি তোমাকে ডিভিসিবিলিটি বাই 7 চেক করতে দেয়, তুমি তাহলে কী করবে, এটা নেবে মাইনাস এটা নেবে, অল্টারনেট করে যাচ্ছে কিন্তু, প্লাস এটা নেবে, নিয়ে দেখবো এটা ডিভিজিবল বাই 7 কিনা। তাহলে চেক করো, তাহলে এটা আসছে 2 8 7 15, আচ্ছা 5 আর 2 7, 2 এর আগে 3, 1237 থেকে 357, 880। তাহলে 880 তো 7 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে এই সংখ্যাটাও 7 দিয়ে ডিভিজিবল নয়, ঠিক আছে। এটা আবার রিপিটিভ প্রসিডিওর হয়, ধরো তোমার এই সংখ্যাটা অনেক বড়, তাহলে এটাকে যখন করবে তখন আলটিমেট গিয়ে এই জিনিসটা অনেক বড় কিছু একটা হতে পারে, প্লাস মাইনাস করে করে এটা তো 5 ডিজিট 6 ডিজিট চলে যেতে পারে, তখন সেটাকে আবার চেক করবে এইভাবে ভেঙে ভেঙে, মানে রিপিটিভ প্রসিডিওর অ্যালগোরিদমটা ওরকম, তার লজিক হচ্ছে এটা। তাহলে এইভাবে হচ্ছে তোমার ডিভিসিবিলিটি চেক করে। তেরোর চেকিংটাও কিন্তু একই রকম। কেন একই রকম ভেবে দেখো, তেরোর চেকিংটা কেন একই রকম চিন্তা করো, তেরোর ক্ষেত্রে একই ঘটনা ঘটছে এই কারণে, তুমি যদি 1000কে 13 দিয়ে ভাগ করতে, তাহলেও তো তোমার মাইনাস এগ্রিমেন্টারই আসতো। তার মানে এই কন্ডিশনটা সেম কন্ডিশন ফর ডিভিসিবিলিটি বাই 13। তাহলে পরীক্ষাতে তোমাকে 13ও দিতে পারে 7ও দিতে পারে, 13 দিলে এই 7গুলোর জায়গাতে 13 দিতে দেবো, হ্যাঁ হ্যাঁ মোট 13 হবে। তাহলে এটা গেল হচ্ছে তোমার 13 কেসটা। এবার এসো ডিভিসিবিলিটি বাই 37।
এবার হচ্ছে ডিভিসিবিলিটি বাই 37। 37 কেন এরপর? কেন নেবে এবার বুঝতে পারবে, একই মুভমেন্ট, মানে অ্যালগোরিদম বানানো যেটা যাবে সেটাই আমাকে কোশ্চেনে থাকবে। সব কটার অ্যালগোরিদম বানানো যায় না। 37টাও দেখা একই হবে, খালি একটু তফাৎ আছে। 1000কে যদি তুমি 37 দিয়ে ভাগ করো, সাত হবে। হুম, 7 হবে 259। 7 হবে, হ্যাঁ। এখানে কিন্তু এক রিমাইন্ডার চলে এলো, তার মানে মুভমেন্ট একই হবে, খালি এখানে হবে, এখানে +1 হবে, মানে সবকটাই তার মানে প্লাস হয়ে যাবে। +1 মডুলো 37। এই করে করে যদি আমরা চাপাই তাহলে আমি পেয়ে যাচ্ছি এদিকটা n হয়ে যাচ্ছে তাহলে আগের বার ক্ষেত্রে যেমন আমরা 3টে করে ট্রাই বেঁধেছিলাম, দিয়ে অল্টারনেট করে নিয়েছিলাম। সরি, এখানটা 1000 তো আসবে না, এগুলো এক এক হবে সব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আগের বার যেমন আমরা অল্টারনেট করে টেনে নিয়ে গেছিলাম, এইবারে আমরা প্লাস প্লাস করে টেনে নিয়ে যাব। এবারে আমরা দেখব তোমার কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম যেগুলো ইম্পর্ট্যান্ট, আমরা দেখব কীরকম।
এই কোশ্চেনগুলো অ্যাপটিতেও থাকে, নাম্বার সিস্টেমের কোশ্চেন। ফাইন্ড দ্য রিমাইন্ডার ওয়েন 2^340 ইজ ডিভাইডেড বাই 341। দুভাবে করা যায় এই অঙ্ক, তোমাদের সিলেবাসে যেভাবে করে সেটা বলছি আমি। খুঁজবে সবসময়তে 2-এর পাওয়ারে কত দিলে সেটাকে 341 দিয়ে ডিভাইড করলে এক রিমাইন্ডার আসে বা -1 রিমাইন্ডার আসে। হাজার 24কে 341 দিয়ে করলে কত রিমাইন্ডার আসে? আচ্ছা এইভাবে করি, এভাবে করা যায় অত দূর না গিয়ে। এটাকে তো আমি এরকম লিখতে পারি 11 ইন্টু 11 দিয়ে তো ডিভিজিবল, এটা 31, এরকম ধরো লিখলাম। এইবারে 11টাকে নিয়ে আমি চিন্তা করি, ধরো 2^5 ইকুইভ্যালেন্ট টু কিন্তু -1 mod 11। দেখো 32কে 11 দিয়ে ডিভাইড করলে তাহলে আমাকে 2^340 আনতে হবে। তাহলে 2^5 340, সরি তোমার 68 হচ্ছে সম্ভবত। তার মানে এটা হলো 2^340 ইকুইভ্যালেন্ট টু, এটা তাহলে +1 হয়ে গেছে মডুলো 11। এরকম নয় আমি পেলাম। এইবার এসো 31টা তো আরামসে বলা যাচ্ছে, 2^5 ইকুইভ্যালেন্ট টু আবার -1 mod 31। তাহলে 2^5 68 ইকুইভ্যালেন্ট টু -1^68। এইবার দেখার ব্যাপার আছে, দেখবি আমরা প্রপার্টিটা করিয়েছিলাম যে এই দুটো জিসিডি যদি তোমার 1 হয়, মডুলোর মধ্যে যেগুলো আছে এই দুটো জিসিডি যদি তোমার 1 হয়, তখন এটা ইকুইভ্যালেন্ট টু লেখা যায় 1 মডুলো এটা ইন্টু এটা। তো বলি কেন, ধরো 2^340, আচ্ছা এটাকে এইভাবে তুমি ভাবতে পারো। ধরো এটাকে যদি আমরা সোজা করে বলতে চাই, তাহলে তো এই জিনিসটা বলা যেত 2^340 -1 এটা 31 ইন্টু λ1 হবে। আবার 2^340 -1 এটা হয়ে যাবে 11 ইন্টু λ2 হবে তো। তাহলে মানে আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি 31 ডিভাইডস হচ্ছে এটা, আবার 11 ডিভাইডস হচ্ছে এটা।
এই তো হুম। এইবার এসো 31 আর 11 তো কোনো কমন ফ্যাক্টর নেই, না। তাহলে এর মধ্যে এটার মানে আমি বলতে চাইছি যে তাহলে আমি যদি এটা ইন্টু এটা করি সেটা দিয়েও তো এটা ডিভিসিবল হবে, হুম। কারণ এই দুটোর তো অ্যাকচুয়ালি কোনো কমন ফ্যাক্টর ঢুকেনি। তার মধ্যে এটার মধ্যে যেমন 31 আছে, এটার মধ্যে 11 ঢুকে আছে, আর এদের মধ্যে কিছু কমন এন্ট্রি কিছু নেই, তাহলে তো আমরা বলতেই পারি এটা ইন্টু এটা ডিভাইডস কিন্তু এটা। হুম। তার মানে আমরা এখান থেকে তার মানে এই স্টেপটা আমার করার দরকার নেই, এই স্টেপটা আমার করার দরকার নেই। তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট লিখবো এটাকে, তাহলে যেই লিখলাম তাহলে সিন্স জিসিডি অফ 31,11 ইকুয়াল টু হচ্ছে তোমার 1, তাহলে তো আমরা বলতেই পারি দেওয়ার পর 31 ইন্টু 11 ডিভাইড সেটা। কেন বুঝতেই পারছো, এর মধ্যে যদি এর কিছু একটা ঢুকে পড়ে থাকতো, এর মধ্যে এর কিছু একটা যদি ঢুকে পড়ে থাকতো, সেই ঢুকে পড়াটা তো এর মধ্যেও থাকতো, হ্যাঁ। তাহলে এটা ইন্টু এটা যখন করবো নট নেসেসারি ডিভিজিবল হবে, কিছু কমতি হয়ে যেতে পারে, দুয়ের ফ্যাক্টর হয়তো বেশি চলে গেল, কমতি হয়ে যেতে পারে, কিন্তু কিছু এখানে তো কিছু কমন এন্ট্রি নেই। তাহলে 31 ইন্টু 11 ডিভাইড সেটা, তার মানে 31 ইন্টু 11ই তো আমরা ভেঙে নিয়েছিলাম 341, তাহলে 341 হচ্ছে এটা ডিভাইড সেটা। তাহলে তো আমরা বলতেই পারি এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার আসবে, হুম। তাহলে আমরা এখানে বলতেই পারবো দেয়ারফর ইফ 2 টু দি পাওয়ার 340 ইজ ডিভাইডেড বাই 341, then we get the remainder equal to 1. তাহলে এটা কিন্তু ভালো কোয়ালিটির অঙ্ক। এইবার এসে এইটাকেই যদি আমরা অ্যাপটিতে করতাম, আমরা এভাবে করতাম না। একটা প্রপার্টি আছে যেটাকে ফার্ম্যাটস থিওরেম, যেহেতু তোমাদের সিলেবাসে নেই বলতে পারছি না, ফার্ম্যাটস থিওরেম বলে রাখি একটু। ফার্ম্যাটস থিওরেমটা এরকম হয়, n টু দি পাওয়ার p মাইনাস ওয়ান ইজ ডিভিজিবল বাই p, যেখানে pটা হচ্ছে একটা প্রাইম নাম্বার অ্যান্ড n is not divisible, না p যেখানে হ্যাঁ n is not divisible by p, এটাকে একটু লিখে রাখো তো। এক মিনিট, তাহলে বোঝো এটাকে যদি আমি এখানে ইউজ করতাম তাহলে n টু দি পাওয়ার p মাইনাস ওয়ান, তাহলে 2 টু দি পাওয়ার 341 এটা করা যেত না এখানে, কেন করা যেত না? তো প্রথমে ভাবছিলাম করা যাবে, 341টা প্রাইম নাম্বার নয়, না। 341টা তো 11 ইন্টু 31, তাহলে এটা এখানে অ্যাপ্লিকেবল নয়। প্রাইম নাম্বার হলে প্রাইম নাম্বার হলে করা যেত, তাহলে এখানে তোমাকে এভাবেই করতে হবে, ঠিক আছে? এক মিনিট, এটা এখানে করা যেত না।
এটা কাজ করা যায়। সবসময় যে ডাইরেক্ট হবে এমন ভাবার কারণ নেই। এটা কিন্তু ফার্মেটস দিয়ে হয়ে যাবে, কিন্তু আমি ইউজ করব না, কারণ ফার্মেটস তো নেই আমার সিলেবাসে, আমাকে নর্মালি করতে হবে। তাহলে আমি এভাবে আসি, তবে এটা লেখা যাচ্ছে 32কে 41 দিয়ে করলে -9 হবে। এরকমই আমি পেলাম। এইবারে এসো, এখানে একটু স্টপ হয়ে যাই, একটু ভাবো এটাকে একদম। এবার দেখো 9² যেটা, সেইটা আবার ইকুইভ্যালেন্ট টু -1 মডুলো 41, 82 হচ্ছে। তাহলে 9² হোল টু দি পাওয়ার 4 যদি করি, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, 9 টু দি পাওয়ার 8 ইকুইভ্যালেন্ট টু +1 মডুলো 41। হ্যাঁ বলো। ওটা হচ্ছে তোমার ওই কি বলে, যেটা হচ্ছে আমার নামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 983666 ওয়ালা যেটা। হ্যাঁ হ্যাঁ, রাজস্বী রায় একে আছে, ঠিক আছে। এইবার 1 আর 2কে যদি তুমি কম্বাইন করো, তাহলে তো এটা বলতেই পারো দেয়ারফর 2 টু দি পাওয়ার 40 ইকুইভ্যালেন্ট টু 1 মডুলো 41 ফ্রম 1 and 2। তাহলে লিখে দাও 2 টু দি পাওয়ার 40 - 1 ইকুইভ্যালেন্ট টু 0 মডুলো 41। দেয়ারফর তুমি বলতে পারছো দেয়ারফর 2 টু দি পাওয়ার 40 - 1 ইজ ডিভিজিবল বাই 41। ইম্পর্টেন্ট অঙ্ক। এবারে সেই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এভাবে আমি আসবো,
এভাবে আমি আসবো, ধরো 3 কিউব, 3 কিউব যদি তুমি নাও 27 হচ্ছে, 27 ইকুইভ্যালেন্ট টু 1। হ্যাঁ, তাহলে 3³ হোল টু দি পাওয়ার 4, তাহলে আমি পাচ্ছি 312, এরকম পেলাম। এবার এসো, যদি তুমি 5² নাও তাহলে ইকুইভ্যালেন্টও কিন্তু -1 মডুলো 30, 25 হয়। তাহলে 512 আছে, তাহলে এটাকে হোল টু দি পাওয়ার 6 নিয়ে নিই। এইবার দুটো মডুলোকে তো অ্যাড করা যায়, তাহলে 1+2 করে দাও, ঠিক আছে। তাহলে কি লিখতে পারবো, এটা প্লাস এটা ইকুইভ্যালেন্ট টু 1+1 মডুলো 13। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটাকে তার মানে 13 দিয়ে ডিভাইড করলে 2 রিমাইন্ডার থাকবে, দেয়ারফোর তাহলে এরকম গেল ডিভিজিবিলিটির ওপরে, এরকম দেয়। এবার এসো, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক যেটা, সেটা হচ্ছে তোমার তুমি কম্পিউটার কোথায় পড়ো, খড়দার ওখানে পড়ো নাকি? কেমন পড়া? ভালোই, খারাপ না। মানে সেমিস্টারের জন্য ভালো নাকি অন্য কিছুর জন্য ভালো? অন্য কিছু না। ভালো। বলছে ফাইন্ড দ্য রিমাইন্ডার ওয়েন দ্য সাম এটা ইজ ডিভাইডেড বাই 18। মানে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করা ওখানে নাকি? কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করা? অনেক কিছুই করে, প্রোগ্রামিং ছাড়াও করে। ও, মানে এই সমস্ত করায় তোমার এই ডিবিএমএস পিবিএমএস এসব করায়? অটোমাটা? না।
দেখো ভালো করে, বলছে 18 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কী হবে, একটু চিন্তা করো। 18 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কী হবে? ধরো ফ্যাক্টোরিয়াল 6 যেটা, এর মধ্যে তো 18 ঢুকে আছে। হুম। তাহলে ভাবো এর থেকে শুরু করে বাদ বাকি যতগুলো আছে সব জায়গাতে তো তোমার 0 মডুল 18 হবে, মানে আপ টু 100 পর্যন্ত। হুম। এইবার যদি আমি এগুলোকে অ্যাড করে দিই, এইবার আমরা কি করব, 1 থেকে শুরু করে এইগুলোকে এক্সট্রা করে দুদিকে অ্যাড করব। তাহলে এই পুরো জিনিসটাই কিন্তু আমার এলএইচএস। এটাকে তাহলে দেখে নেওয়া, 120, 24 আর 6 30, আর 2 32, আর আগে 33, 153 এরকম পেলাম। 153 যেহেতু 18 থেকে বড়, তাহলে 153কে আবার 18 দিয়ে ভাগ করে দাও। আরো বেশি যাবে তো, হ্যাঁ। 8 বার মনে হয় যাবে। মনে হচ্ছে তার মানে রিমাইন্ডার নয়। আচ্ছা দেখো তো এরকম কোশ্চেনগুলো এর আগে করিয়েছি কিনা। n+2 n+4 আর নট প্রাইম। না। মানে শুধু থিওরেমই করেছি, কোনো প্রবলেম কিছু করায়নি। তাহলে ডিভিসিবিলিটির ওপরে, রেসিডিউ কনগ্রুয়েন্স এর ওপরে এইরকম কোশ্চেন আছে। এবার এসো তোমার প্রাইমের ওপরে কী ধরনের কোশ্চেন। আমরা দেখবে প্রাইমের ওপরে থিওরেম করিয়েছিলাম যে নাম্বার অফ প্রাইমস হচ্ছে ইনফাইনাইট। হুম।
বলছে আর নট প্রাইম। এগুলোকে কীভাবে করে, পৃথিবীতে যত রকমের নাম্বার আছে তাদেরকে ভেবে দেখো 3 রকম ফরম্যাটে আমরা লিখতে পারি ইচ্ছে করলে, যে এ নাম্বার ক্যান বি ইন দ্য ফর্ম 3p, 3p plus 1, 3p plus 2। কারণ খুব সুন্দর হিসেব, যে কোনো সংখ্যাকে 3 দিয়ে ডিভাইড করলে 3 রকমের রিমাইন্ডার আছে, 0, 1, 2। তাহলে 3 ভাবে আমি এক্সপ্রেস করতে পারি যে কোনো একটা নাম্বার। ধরো আমি এক্সপ্রেস করলাম, এবার আমি প্রথমে যে কোনো একটাকে টানবো, ধরো 3p। ইফ n equal to 3p, then n is composite। চিন্তা করো, এনকে যদি তুমি 3p ধরে নাও তাহলে এটা কম্পোজিট হয়ে যাবে, তাহলে এটা ফুলফিল করে নিল যে অল দ্য ইন্টিজার্স আর নট প্রাইম। এবার আসো, যদি আমি এনকে 3p plus 1 ধরি, তাহলে দেখো তুমি যদি n plus 2টাকে নাও, সেটা কত, 3p plus 3, তার মানে 3 into p plus 1, তখন এটা কম্পোজিট হচ্ছে। আর যদি তুমি n equal to 3p plus 2কে নাও, তাহলে n plus 4 যেটা, that is 3n plus 6, that is 3p plus 6, that is 3 into p plus 2 equal to composite। তার মানে কি দাঁড়াচ্ছে, এনিহাউ এদের মধ্যে মিনিমাম একটা কম্পোজিট হবে, therefore at least one must be composite। at least একটা must be composite, therefore not all prime। তাহলে সবাই কিন্তু তোমার প্রাইম নয়। এরকম কোশ্চেন হতে পারে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইয়ারে দেয়। আর কীরকম দিতে পারে দেখো, এরকম কোশ্চেন দেয়, এই খাতাটাকে খুব যত্ন করে রাখবে, এটা কিন্তু তোমার গেটের টাইমে এই খাতাটাই কাজে আসবে। কারণ আমি, তোমরা পড়ে তো বুঝতেই পেরেছো, আমি তোমাদের সেমিস্টার টার্গেট করে কিন্তু মোটেও পড়াই না। দেখাতে বলেছে যে এটা হচ্ছে একটা কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার যদি আমি দেখাতে চাই, আমি করব কি, দু রকম পসিবিলিটিস ধরে নেব, একবার আমি ইভেন ধরবো, একবার অড ধরবো। লেট
তাহলে দেখো এখান থেকে 16 কমন গেল, এরকম হলো। তাহলে দেখো 16 ইন্টু সামথিং এসছে নাম্বারটা, তাহলে ইকুয়াল টু কম্পোজিট। তাহলে ইভেন হলে কম্পোজিট হচ্ছে। এবার অড হলেও দেখিয়ে দিই। দেখো এটাকে এভাবে সেট করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লিখলাম এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এভাবে সেট করলাম। যেই সেট করলাম এইবার দেখো এটা কীরকম আসছে। এটাকে আবার আমরা এভাবে লিখতে পারছি, এটা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, তাহলে এটাকে তাহলে এভাবে লিখে দিই। তাহলে দেখো ইকুয়াল টু কম্পোজিট হয়ে গেছে, দুটো প্রোডাক্টটা আমরা ভাঙতে পারছি, তার মানে এনি হাও কম্পোজিট হচ্ছে। তাহলে আজকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক করিয়ে দিলাম। নেক্সট দিন আর একটা পোর্শন পড়ে রয়েছে ছোট্ট করে সিলেবাসের মধ্যে, ওটা হচ্ছে ইন্ডাকশান, মানে নাম্বার সিস্টেমেরই পার্ট। আমরা 11-12 করেছিলাম, কিন্তু ওর থেকে বেশ কিছু বাজে বাজে কোশ্চেন এখানে দেয়। নেক্সট দিন ওই পার্টটা করালে আমার নাম্বার সিস্টেম কিন্তু শেষ হয়ে যাবে। ওই যে দুটো দুই থেকে একটা এসছে, এটা মানে তো 2 টু দি পাওয়ার 2m, তাহলে 2 টু দি পাওয়ার m এর হোল স্কোয়ার, আর এটা তো অলরেডি আছে, দিয়ে প্লাস বি মাইনাস বি করে দিলাম, দুটো ফ্যাক্টর, তার মানে কম্পোজিট হয়ে গেছে।
বুঝতে পেরেছো?